আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুনদি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের পাঠের বিষয় নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের সমযোজী বন্ধন নিয়ে। সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। ইতিপূর্বে আমরা জেনেছি যে একটি ধাতব পরমাণু ও একটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতু তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ক্যাটায়ন ও অ্যানায়ন, ধাতু ক্যাটায়নে এবং অধাতু অ্যানায়নে পরিণত হওয়ার মাধ্যমে আয়নিক বন্ধনের সৃষ্টি করে। কিন্তু আমরা যদি দুটি অধাতব পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগ করাতে চাই, তাহলে সেটা কিভাবে ঘটবে? সেটা কি আমরা চিন্তা করতে পারি? তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে বলা হচ্ছে যে অধাতুর বেলায় পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা সহজ নয় বলে তাদের ভেতর বন্ধন তৈরি করা আমাদের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু বাস্তবে দুটি অধাতব পরমাণু আসলে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। যেমন ধরো, দুইটি ক্লোরিন পরমাণু, আমরা জানি ক্লোরিন পরমাণু হচ্ছে একটা অধাতব পরমাণু। তাহলে এমন দুটি ক্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে এক ধরনের বন্ধন সৃষ্টি হয়। হয়ে তারা ক্লোরিন অণুতে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, কিভাবে এই দুটি অধাতব ক্লোরিন পরমাণু একে অপরের সাথে বন্ধন তৈরি করে? আমরা জানি এদের সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন বিদ্যমান, যেটা এই ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা দেখতে পাই। যেমন আমরা জানি ক্লোরিন কত? 17, 1s2, 2s2, 2p, 6, 3s2, 3p, 5। দেখো, সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিন পরমাণুর 2 আর 5-এ 7টা ইলেকট্রন বিদ্যমান। আমরা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করি, তাও কিভাবে হবে? তাহলে যে ক্লোরিন 2, 8, 7, সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। এই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন প্রদান করতে চাইবে না, বা তার দ্বারা প্রদান করা সম্ভবও হবে না। বরং একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে চাইবে, বা এটা সম্ভব। কিন্তু
দাতা পরমাণু কোথায়, কে দিবে সেই একটা ইলেকট্রন? যেমন আয়নিক বন্ধনে আমরা দেখেছি এই অধাতুর সঙ্গে একটা ধাতু পরমাণু থাকায় ধাতু পরমাণু দিচ্ছিল, সেইটা অধাতু পরমাণু নিয়ে তার অষ্টক পূরণ করছিল। কিন্তু এখানে তো দুইটি অধাতু পরমাণু, অতএব দেওয়ার মতো কোনো পরমাণু না থাকায় এ ধরনের ব্যাপারটা ঘটবে না। তাই দুটি ক্লোরিন পরমাণু কাছাকাছি এলে প্রত্যেকটি পরমাণুর সর্বশেষ শক্তিস্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জোড়বদ্ধ হবে এবং ওই ইলেকট্রন জোড় উভয় পরমাণুর নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করবে। এই ব্যাপারটাকে বলে ইলেকট্রনের ভাগাভাগি বা ইলেকট্রনের শেয়ারিং। এর ফলে উভয় পরমাণু তাদের সর্বশেষ শক্তিস্তরে ৮টি করে ইলেকট্রন লাভ করবে, অর্থাৎ এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো লাভ করবে। ফলে দুটি ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসগুলো একে অপরের কাছ থেকে আর দূরে সরে যেতে পারবে না এবং এরা এক ধরনের বন্ধনে আবদ্ধ হবে। এই ধরনের বন্ধনকেই আমরা বলছি সমযোজী বন্ধন। অর্থাৎ আমরা যদি একটু সুন্দর করে সংজ্ঞাটা বলি, তাহলে এভাবে বলা যায় যে দুইটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরবরাহ করে, যদি একটি হয় তাহলে এক জোড়া, আর যদি একাধিক হয় তাহলে একাধিক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই এক জোড়া বা একাধিক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে একক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এক জোড়া হলে এক বন্ধন, দুই জোড়া হলে দুই বন্ধন, তিন জোড়া হলে তিন বন্ধন, এইভাবে যে বন্ধন গঠিত হবে সেই বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন। আর যে যোগে এই ধরনের সমযোজী বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলি আমরা সমযোজী যৌগ। প্রতিটি সমযোজী বন্ধনে দুটি করে ইলেকট্রন অংশগ্রহণ করবে, অবশ্যই দুটি ইলেকট্রন অংশগ্রহণ করতে হবে। এবং এই ধরনের সমযোজী বন্ধনকে আমরা একটি রেখার মাধ্যমে প্রকাশ করি। যেমন ধরো এই Cl2 সমযোজী বন্ধনে আবদ্ধ, আমরা এটাকে এইভাবে প্রকাশ করি Cl বন্ড Cl, একটি রেখার মাধ্যমে প্রকাশ করে থাকি। এখন আমরা ক্লোরিন পরমাণু কিভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে ক্লোরিন অণু সৃষ্টি করে আমরা সেটা একটু ডায়াগ্রাম চিত্র দেখব। সেটা কিভাবে দেখো, যে আমরা দেখতে পাই যে ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। অতএব তার আর একটি ইলেকট্রন হলেই সে অষ্টক পূরণ করতে পারে। তাহলে ক্লোরিন পরমাণুর ডায়াগ্রাম চিত্র আঁকলে আমরা এরকম পাই। ধরো এটা ক্লোরিন নিউক্লিয়াস, এটা তার প্রথম শেল, এটা তার দ্বিতীয় শেল, এটা তার তৃতীয় শেল। দেখতে পাচ্ছি আমরা ক্লোরিনের 3টা শেল হবে। প্রথম শেলে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে থাকবে 8টা ইলেকট্রন, 2, 4, 6, 8। আর তৃতীয় শেলে থাকবে 7টা ইলেকট্রন, 2, 4, 6, 7। ঠিক একইভাবে আরেকটা ক্লোরিন পরমাণু যখন এর কাছাকাছি আসে, ধরো এটা হলো ক্লোরিন নিউক্লিয়াস,
প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ঠিক একইভাবে আমরা এই ক্লোরিন পরমাণু ইলেকট্রনকে ডট চিহ্ন দিয়ে যদি দেখাই, এটা একটা ক্লোরিন পরমাণু, আমরা যদি এটাকে ডট চিহ্ন দিয়ে দেখিয়েছি, তাহলে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখালে তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে ঠিক একইভাবে এর প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 2, 4, 6, 8। আর তৃতীয় শক্তি স্তরে 7 ইলেকট্রন, 2, 4, 6, 7। দেখো বন্ধুরা, যখন এই দুটি ক্লোরিন পরমাণু কাছাকাছি আসবে, তখন তারা তারা বাইরের শেলে অষ্টক পূরণ করে নিকটস্থ নিষ্কর্ষের কাঠামো লাভ করার উদ্দেশ্যে এবং অর্থাৎ স্থিতিশীল হওয়ার উদ্দেশ্যে এই বাইরের শেল থেকে এই দুটো ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করবে, করে সমযোজী বন্ধন গঠন করবে। সেটা যদি তাহলে 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 ক্লোরিন অণুটা কিভাবে সৃষ্টি হবে? তাহলে দেখো যে ঠিক একইভাবে যদি আমি দেখাই, ধরো এটা একটা ক্লোরিন নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। আরেকটা ক্লোরিন নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, সরি, এটাকে আগে দেখাই। তৃতীয় শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, আর এটা ক্লোরিন নিউক্লিয়াস। আচ্ছা, ভিতর ইলেকট্রন গুলা যদি আমি দেখাই তাহলে কি হবে? তাহলে একইভাবে ধরো এটাই 2টা ইলেকট্রন ডট দিয়ে দেখিয়েছি আমরা, এটাই 8টা ইলেকট্রন ডট দিয়ে 2, 4, আগের মতোই থাকবে, 6, 8। ঠিক একইভাবে এটাতেও আমি ক্রস দিয়ে দেখিয়েছি, ক্রস 2টা, 2, 4, 6, 8, 2, 4, 6, 2, 4, 6। দেখো এই ক্লোরিনের ইলেকট্রন এই ক্লোরিনের সঙ্গে ভাগাভাগির মাধ্যমে এটা এ ওকে দিবে আর এটা ও ওকে দিবে, ভাগাভাগি করবে মানে শেয়ারিং করবে, করে ধরো এটা হলো ডট হলো এই ক্লোরিনের ইলেকট্রন, আর ক্রস হলো এই ক্লোরিনের ইলেকট্রন। এখানে একটা বন্ধন, সমযোজী বন্ধন সৃষ্টি হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লোরিনের দেখো যে বাইরের শেল, সেই শেলে 2, 4, 6, 8টা ইলেকট্রন। আবার দেখো এই ক্লোরিনেরও দেখো বাইরের যে শেলটা 2, 4, 6, 8টা ইলেকট্রন। যখন আমরা এই ক্লোরিন দেখছি, যখন আমরা বামের ক্লোরিন দেখতে পাচ্ছি, তখন দেখো তার বাইরের শেলে 8টা ইলেকট্রন রয়েছে শেয়ারকৃত ইলেকট্রন ধরে। ধরো এই দুটাকে বলি আমরা বন্ধন জোড় ইলেকট্রন, আর এই 3 জোড়াকে বলি আমরা মুক্ত জোড় ইলেকট্রন। হ্যাঁ, ঠিক একইভাবে এই ক্লোরিনের এই দুটা হলো বন্ধন জোড় ইলেকট্রন, আর এই 3টা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো এখানে একটা বন্ধন সৃষ্টি হবে, যেটাকে আমরা
যে এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন অণু, হ্যাঁ, এটা হলো Cl2 ক্লোরিন অণু, যেটাকে আমরা Cl বন্ড Cl এভাবে লিখি। হ্যাঁ, এই রেখা চিহ্নটাকে বলা হয় বন্ধন বা বন্ড বন্ড চিহ্ন। তো এটা কোথায় ঘটে? এই জায়গাটাতে বন্ধনটা হয়। তো এভাবে ক্লোরিন অণু তার বাইরের শেল থেকে একে অপরকে একটা ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। বোঝা গেছে বন্ধুরা? আচ্ছা, আমাদের বইতে আরো কয়েকটা উদাহরণ আছে। তো সেগুলো আমরা একটু দেখব। যেমন খুব ছোট, ছোট উদাহরণ, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেনটা কিভাবে হয়? খুবই সহজ। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে হাইড্রোজেনটা খুবই সহজ। কিভাবে হবে? হাইড্রোজেন মানে হচ্ছে H2, হ্যাঁ? তার মানে কি হবে? এখানে ২ টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে H2 উৎপন্ন করবে, যা নাকি এভাবে বন্ধনে থাকবে, সমযোজী বন্ধনে থাকবে। আচ্ছা, আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই। হাইড্রোজেন 1 কি হবে? 1s1। তো এভাবে ২ টা হাইড্রোজেন থাকবে এখানে। একটা হাইড্রোজেন থাকবে, তারও থাকবে একটা 1s1। আর যদি আমরা অন্যভাবে দেখি তাহলে কি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1। দেখো এখানে যেহেতু একটা মাত্র ইলেকট্রন, এখানে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যদি বন্ধন গঠিত হয় তাহলে অষ্টক পূরণ করার কোনো সুযোগ নেই। এখানে দ্বিত্ব পূরণের মাধ্যমে আহ, এখানে সমযোজী বন্ধনটা সৃষ্টি হবে। তো সেটার ডায়াগ্রাম চিত্র আমরা একটু দেখতে চাই। যেমন ধরো আগের মতোই। তাহলে আমি যদি ধরি যে এটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস, হাইড্রোজেনের একটাই শেল। তো সেটা যদি হয় তোমার, ধরো সেই একটা ইলেকট্রন ডট দিয়ে দেখালাম আমি, ডট প্লাস আরেকটা হাইড্রোজেন থাকবে, ধরো আরেকটা হাইড্রোজেন নিউক্লিয়াস, তার একটাই স্তর, হ্যাঁ, তো এবং একটাই ইলেকট্রন, সরি আমি ক্রস দিয়ে দেখাই, এটা সুবিধা হবে। আচ্ছা, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। এরা যখন এই দুই অধাতব পরমাণু যখন কাছাকাছি আসবে, তখন দেখো যে কিভাবে বন্ধনটা সৃষ্টি হবে। নিউক্লিয়াস, তার বাহিরের শেল, এই হাইড্রোজেনের ডট ইলেকট্রন ধরো, আর এই হাইড্রোজেনের ক্রস ইলেকট্রন, এখানে বন্ধন সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হলো H2 অণু, অণুর ডায়াগ্রাম চিত্র, যেটাকে যার গাঠনিক সংকেত হচ্ছে H বন্ড H। এই বন্ধনটা এখানে সৃষ্টি হবে। এভাবে হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু কাছাকাছি এলে তারা তাদের বাইরের শেলের একটা ইলেকট্রন একে অপরকে ভাগাভাগি বা শেয়ারিং এর মাধ্যমে এই ধরনের সমযোজী বন্ধন গঠন করে এবং H2 অণুতে পরিণত হয়। আচ্ছা, এবং সর্বশেষ সর্বশেষ শক্তি দেখো, এই হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ২ টা ইলেকট্রন, আবার তুমি যদি এই হাইড্রোজেন দেখো তার সর্বশেষ শক্তি স্তরে ২ টা ইলেকট্রন। হ্যাঁ, তার মানে সে দ্বিত্ব পূরণের মাধ্যমে এই যৌগটা সৃষ্টি করছে এবং তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো কার লাভ করছে? হিলিয়ামের মতো। হ্যাঁ, হিলিয়ামের মতো। আমরা জানি যে হিলিয়ামের হলো ২ টা ইলেকট্রন।
আর এর আগে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে কার মতো ৮ ২ ১০ ১৮ আর্গনের মতো। হ্যাঁ, নিঃস্ব গ্যাস ক্লোরিনের ক্ষেত্রে Cl2 এর ক্ষেত্রে দেখবে আর্গনের মতো। হুম, ২টা ৮টা ২টা ১০টা আর শেষ স্তরে শেয়ারিং এর মাধ্যমে আরো ৮টা ১৮টা ১৮ মানে হিলিয়াম নিয়ন আর্গন। হ্যাঁ, ২ ১০ ১৮। হ্যাঁ, ২ হলো হিলিয়াম, ১০ হলো নিয়ন আর ১৮ হলো আর্গন। এভাবে তার নিকটস্থ নিঃস্ব গ্যাসের কাঠামো লাভ করবে এবং স্থিতিশীল হওয়ার মাধ্যমে এবং ভাগাভাগি বা শেয়ারিং এর মাধ্যমে যৌগ সৃষ্টি করবে। আসলে পরমাণুগুলা এই ধরনের আদান প্রদান বা শেয়ারিং করেই হলো যে সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল অবস্থার কাঠামো লাভ করতে চায়। এটা এই উদ্দেশ্যেই আসলে রাসায়নিক বন্ধন গঠিত হয়। এটা মাথায় রাখবে তোমরা। আচ্ছা, এবার দেখি আমাদের অক্সিজেন অণুতে কিভাবে বন্ধন গঠিত হয়, সমযোজী বন্ধন গঠিত হয়। ঠিক একই নিয়মে হবে। কি হবে? তাহলে অক্সিজেন মানে হলো O2। তো O2 দুইটা অক্সিজেন অধাতব অক্সিজেন একটি অধাতব পরমাণু, এরকম দুইটা অধাতব অক্সিজেন পরমাণু কাছাকাছি এলে কি হবে? O2 অণু সৃষ্টি হবে, যেটা নাকি এখানে মাঝখানে দুইটা ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, গাঠনিক সংকেত এরকম দুইটা সমযোজী বন্ধন থাকবে। আচ্ছা, এখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কেমন? আমরা জানি অক্সিজেন পরমাণু হচ্ছে 8টা ইলেকট্রন, 1s2 2s2 2p4। দেখো, সর্বশেষ শক্তি ছিল 6টি ইলেকট্রন, অর্থাৎ আমরা যদি অন্যভাবে করি তাহলে 2 6, এই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা দেখব যে এরা কিভাবে সমযোজী বন্ধন গ্রহণ করে তার ডায়াগ্রাম চিত্র। এখন আমরা যদি আঁকি যে একটা অক্সিজেন পরমাণু চিত্র হলে কি হবে, যদি এটা যদি অক্সিজেন নিউক্লিয়াস হয়, এটা যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে দুইটা শক্তি স্তর, তাই না? আর এর ইলেকট্রনগুলোকে যদি আমরা ডট চিহ্ন দিয়ে দেখাই তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে দুইটা আর দ্বিতীয় শক্তি থাকবে 6টা। হ্যাঁ, দুইটা 4টা 6টা। ঠিক একইভাবে আরেকটা অক্সিজেন যখন কাছাকাছি আসবে, এটা হচ্ছে অক্সিজেন নিউক্লিয়াস, তার প্রথম শক্তি স্তর, এটা তার দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে আমি ক্রস দিয়ে দেখাই, তাহলে প্রথম শক্তি স্তরে দুইটা আর দ্বিতীয় শক্তি স্তরে দুইটা 4টা 6টা। এরা যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ সৃষ্টি করবে তখন কিভাবে হবে দেখো, যে এই ইলেকট্রন এই ইলেকট্রনের সঙ্গে শেয়ারিং হবে এবং এই ইলেকট্রনের সঙ্গে শেয়ারিং হবে, হয়ে এই দুইটা বন্ড বা বন্ধন সৃষ্টি করবে। সেটা চিত্র আঁকলে কেমন হবে আমরা আঁকাই। তো আবার বলি, তাহলে অক্সিজেন নিউক্লিয়াস, এটা প্রথম শেল, এটা যদি হয় দ্বিতীয় শেল। আচ্ছা, আমি দ্বিতীয় শেলটা যদি আগে আঁকিয়ে ফেলি তাহলে সুবিধা হবে। এটা একটা অক্সিজেন নিউক্লিয়াস, এটা তার প্রথম শেল। এখানে ছিল দুইটা ইলেকট্রন আর ছিল এখানে 6টার ভিতরে 4টা আমি এখানে দেখাই। এখানেও ছিল 6টা, ডট দিয়ে 4টা দেখালাম। দেখো বন্ধুরা, তাহলে এই যে দুইটা ইলেকট্রন, দেখো এর ডট একটা আর এটা ক্রস একটা, তাহলে এই বামের এটা হচ্ছে কি
অক্সিজেন পরমাণু, এটা একটা অক্সিজেন পরমাণু। আর এটা হচ্ছে অক্সিজেন অণু, O2 অণু। যার ভিতরে নাকি এরকম দুইটা বন্ড থাকবে। আচ্ছা, সেই দুইটা বন্ড কি দেখো, এই অক্সিজেনের একটা ইলেকট্রন এই অক্সিজেনের বাইরের শেলের একটা ইলেকট্রনের সঙ্গে, তাহলে এই অক্সিজেনের ডট, ডট ধরো ডট, আর এই অক্সিজেনের ক্রস দিয়ে একটা বন্ধন সৃষ্টি করবে। ঠিক একইভাবে এই অক্সিজেন আরেকটা ডট, এই অক্সিজেন আরেকটা ক্রস দিয়ে বন্ধন সৃষ্টি করবে। ঠিক আছে, এভাবে এভাবে দুইটি বন্ড সৃষ্টি হবে। হ্যাঁ, দুই দিকে দুইটি বন্ড সৃষ্টি হবে। এই জায়গাটায় বন্ধন সৃষ্টি হবে। এখন দেখো বন্ধুরা, তাহলে আচ্ছা, এটা আমি দেখাইনি কি প্রথম শক্তি স্তরের দুইটা ডট ইলেকট্রন, ডট দিয়ে প্রকাশিত ইলেকট্রন। তাহলে দেখো, এই এই অক্সিজেন পরমাণুর কি বাইরের শেলে 8 ইলেকট্রন হয়েছে? হ্যাঁ, হয়েছে। শেয়ারকৃত এবং মুক্তজোর দিয়ে দেখো 2 4 এই 4 8টা, দেখো, হ্যাঁ, 8টা। আর ঠিক এই অক্সিজেনেরও 2 4 আর এই 4 8টা। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে বন্ধন জোড়, এই এই দুইটা হচ্ছে ধরো এখানে বন্ধন সৃষ্টি হয়। হ্যাঁ, এখানে দুইটা বন্ধন সৃষ্টি হয়। তো এই দুই জোড়া হচ্ছে বন্ধন জোড় প্রতিটা পরমাণুরই, আর এই দুই জোড়া হচ্ছে মুক্ত জোড়। মোট 4 জোড়া 4 জোড়া, 4 দুগুণে 8টা করে, মানে পূর্ণ হয়েছে দুইটা অক্সিজেন পরমাণুরই সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের মাধ্যমে। তাহলে এখানে কোন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করলো? তাহলে তাহলে বাইরে হলো 8টা আর ভিতরে 2টা, তাহলে 8 2 10টা। তাহলে 10 কোন নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা? নিয়ন। তাহলে এখানের বন্ধন গঠনের মাধ্যমে অক্সিজেন পরমাণু সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ন 10 এর মতো কাঠামো লাভ করে এবং স্টেবল হয়, এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে O2 অণু বা অক্সিজেন অণু সৃষ্টি করে, যেটা নাকি ডাবল বন্ড। হ্যাঁ, অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন হিসাবে থাকে। তো এভাবে অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ক্লোরিন অণু, আরেকটা দেখলাম হচ্ছে আমরা হাইড্রোজেন অণু, আর দেখলাম হলো আমরা অক্সিজেন অণু। দেখো, তিনটাই একই ধরনের পরমাণু নিয়ে গঠিত। ঠিক আছে, তো তিনটাতেই ক্লোরিনেও দুইটা ক্লোরিন, হাইড্রোজেনেও দুইটা হাইড্রোজেন পরমাণু, অক্সিজেনেও দুইটা অক্সিজেন পরমাণু। এদেরকে বলা হয় মৌলিক অণু। হ্যাঁ, আচ্ছা, সমযোজী বন্ধন বিশিষ্ট এই ধরনের মৌলিক পদার্থের অণুকে কি বলা হয়? সমযোজী মৌল অণু বা সমযোজী মৌলিক অণু বলা হয়। আচ্ছা, এবং সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে বা সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগিক পদার্থের অণুকে কি বলা হয়? সমযোজী যৌগ অণু বা সমযোজী যৌগিক অণু। তো এই সমযোজী মৌল অণু বা সমযোজী মৌলিক অণুর আমরা 3টা উদাহরণ দেখেছি। তো আমরা আমাদের বইতে আছে সমযোজী যৌগিক অণু বা সমযোজী যৌগ অণু, তার একটি উদাহরণ যেমন পানি। হ্যাঁ, পানিকে আমরা সবাই চিনি H2O, সেটা আমরা যৌগিক অণু হিসাবে আমরা একটু দেখব সেটা কিভাবে সমযোজী বন্ধন গঠন করে।
আচ্ছা, পানি। তো পানি ধরো তোমার, পানির সংকেত আমরা জানি যে H2O, হ্যাঁ? মানে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন ২ ধরনের, হ্যাঁ? এতক্ষণ দেখলাম আমরা একই ধরনের ২ টা অধাতব পরমাণু মিলে ক্লোরিন, অক্সিজেন এবং হাইড্রোজেন সৃষ্টি হয়েছিল। এখন দেখো ২ ধরনের অধাতব পরমাণু, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আ পানি অণু সৃষ্টি হচ্ছে, হ্যাঁ? ২ ধরনের কি হচ্ছে? যে অক্সিজেন প্লাস হাইড্রোজেন মিলে হবে পানি। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখব কি? আমরা জানি আমরা আগে লিখলাম 1s1, আর অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি? কি? 1s2, 2s2, 2p2, হুম? অন্যভাবে দেখলে তাহলে কি হয়? 1, আর অক্সিজেনে কি হয়? 2, এটা হলো সর্বনিম্ন শক্তি স্তর। সরি, 2p4, 8 টা না? সরি, 2p4, 6। তাহলে 2 টা আর 6 টা। এই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এরা একে অপরের সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে, দেখো এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে এটা যে আমাদের হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু 2 টা এবং অক্সিজেন হলো 1 টা। হুম? এরকম আরেকটা হাইড্রোজেন পরমাণু আছে 1s1, যার নাকি ইলেকট্রন বিন্যাস 1। এটার ডায়াগ্রাম চিত্র আমরা কিভাবে দেখাতে পারি? দেখো, তাহলে আমরা যদি 2 টা হাইড্রোজেনকে লিখি, হুম? তো আমি এভাবে লিখি বোঝার সুবিধার্থে। তাহলে এটা হলো একটা হাইড্রোজেন নিউক্লিয়াস, তার একটাই শেল, শেলে হাইড্রোজেন ইলেকট্রনকে আমরা ক্রস দিয়ে দেখাই, সুবিধা হবে, ক্রস। আচ্ছা, আর একটা হাইড্রোজেনকে আমরা দেখাই ধরো এইভাবে, এটা হলো হাইড্রোজেন নিউক্লিয়াস, তার প্রথম শেল, হুম? এখানে না দেখিয়ে আমরা এখানে দেখাই, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই 2 টা হাইড্রোজেন থাকবে, পরস্পরের কাছাকাছি থাকবে, আসবে, এবং সঙ্গে আরো কি আসবে? একটা অক্সিজেন পরমাণু আসবে। তাহলে অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসও যদি আমি আঁকাই, তাহলে ধরো এটা হলো অক্সিজেন নিউক্লিয়াস, আরেকটু বামে লিখি, অক্সিজেন নিউক্লিয়াস, 2 টা শেল না? এর বাইরে একটা শেল থাকবে। তাহলে এখানে এই অক্সিজেন যদি আমি ডট দিয়ে দেখাই, তাহলে প্রথম শেলে 2 টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে 6 টা ইলেকট্রন না? 1 টা, 2 টা, 3 টা, 4 টা, 5 টা, 6 টা। এই 2 টা হলো কি? হাইড্রোজেন পরমাণু। হুম? আর এটা হলো অক্সিজেন পরমাণু। এরা যখন একে অপরের কাছাকাছি আসবে, তখন ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন গ্রহণ করবে এবং পানি অনুগঠিত হবে। সেটা কিভাবে, তখন তার চেহারাটা কেমন হবে? হ্যাঁ, দেখো প্রথমে আমরা
প্রথমে আমরা অক্সিজেন অক্সিজেন নিয়ে এটা এঁকে নিই। হ্যাঁ, ধরো এটা হলো অক্সিজেন নিউক্লিয়াস। বড় করে দেখাই, না হলে অসুবিধা হবে। তার দুইটা শেল, রাইট? আচ্ছা, এখানে এখানে নিউক্লিয়াস, মেবি যদি আমি একই ধাঁচে দেখাই তাহলে তো সঙ্গে মিলবে না। আচ্ছা, এটা যদি আমি অক্সিজেন নিউক্লিয়াস বলি তাহলে তার প্রথম শেলে এইটা, এখানে দুইটা ইলেকট্রন। আচ্ছা, তাহলে ধরো এই এই হাইড্রোজেনের শেয়ারিংটা হবে হলো হাইড্রোজেনের ইলেকট্রনের সঙ্গে অক্সিজেনের এই ইলেকট্রন, আর এই হাইড্রোজেনের ইলেকট্রনের সঙ্গে অক্সিজেনের এই ইলেকট্রন। আচ্ছা, শেয়ারিং হয়ে কি হবে দেখো, এখানে তোমার এই হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হবে এই অক্সিজেনের সঙ্গে, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন নিউক্লিয়াস। ধরো একটা ক্রস ইলেকট্রন এই হাইড্রোজেনের, আর ডট ইলেকট্রন হচ্ছে অক্সিজেনের, এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। ঠিক একইভাবে এখানে কি হবে, তোমার এখানেও আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, ধরো আর কি, ধরো এই হাইড্রোজেনের এটা হলো ক্রস ইলেকট্রন, আর অক্সিজেন হলো ডট ইলেকট্রন, এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। আর অক্সিজেনের তাহলে আহ, প্রথম শেল আমরা দেখাই না, প্রথম শেলে তো দুইটা ইলেকট্রন থাকবেই, দুইটা ইলেকট্রন। আচ্ছা, আর একটা ইলেকট্রন শেয়ারিং এ গেছে, ইলেকট্রন শেয়ারিং এ গেছে, ইলেকট্রন শেয়ারিং এ গেছে, আর বাকি দুইটা ইলেকট্রন রয়েছে, এক জোড়া, দুই জোড়া। আচ্ছা, এটা হলো একটা হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা হলো তোমার পানি অণু H2 অণু। বোঝার চেষ্টা করো বন্ধুরা। দেখো তাহলে কি হলে, তাহলে তাহলে কি হয়েছে, যে দুইটি হাইড্রোজেন পরমাণুই, তার যেহেতু একটা মাত্র ইলেকট্রন রয়েছে, তার অষ্টক পূরণ করার কোনো সুযোগ নাই, বাইরের শেলে অষ্টক পূরণ করার কোনো সুযোগ নাই। সে অক্সিজেন পরমাণুর বাইরের শেলে একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ারিং করে একটা বন্ধন সৃষ্টি করেছে, সমযোজী বন্ধন যেটাকে বলছি আমরা। সেটা হলো আমাদের গাঠনিক সংখ্যা হিসাবে দেখি, তাহলে ধরো এই অক্সিজেন, তাহলে এই ধরো এটা হলো হাইড্রোজেন। হ্যাঁ, এখানে হচ্ছে হাইড্রোজেনের একটা ক্রস ইলেকট্রন, আর এই অক্সিজেনের ডট ইলেকট্রন। ঠিক আছে, এই একটা বন্ধন সৃষ্টি করেছে কি দ্বিত্ব পূরণের মাধ্যমে। হ্যাঁ, তার অষ্টক পূরণ করার কোনো সুযোগ নেই, মানে হিলিয়ামের ন্যায়, হিলিয়াম 2 এর ন্যায় কাঠামো লাভ করছে তার বাইরের বাইরের শেলে। ঠিক একইভাবে আরেকটা হাইড্রোজেন ওই একই কাজ করছে, অক্সিজেনের আরেকটা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে দ্বিত্ব পূরণের মাধ্যমে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম 2 এর মতো কাঠামো লাভ করে স্থিতিশীল অবস্থায় সে গিয়েছে, এবং আরেকটা বন্ধন কিভাবে, ধরো ধরো এখানে আরেকটা বন্ধন সে সৃষ্টি করেছে। ঠিক আছে, তো ধরো হাইড্রোজেন থেকে যাওয়া ক্রস ইলেকট্রন, আর অক্সিজেন থেকে আসা ডট ইলেকট্রন। এই হলো পানি অণুর গাঠনিক সংকেত। তাহলে মোটামুটি অক্সিজেন কি হলো, অক্সিজেনের বহিস্থ শেলে দেখো এখানে এই হাইড্রোজেনের বহিস্থ শেলে এই দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনের বাইরের শেলে দেখো দুটো ইলেকট্রন। আচ্ছা, আর অক্সিজেনের দেখো বাইরের শেলে 2, 4, 6, 8, এখানে দুই জোড়া হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, আর দুই জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন।
রাইট বন্ধুরা? হ্যাঁ? এই যে এই ২ জোড়া হচ্ছে বন্ধন জোড়। আর এই ২ জোড়া হচ্ছে মুক্ত জোড়। মোট ৪ জোড়া ৮ ইলেকট্রন। অক্সিজেনের বাইরে আসলে ৮ ইলেকট্রন। তাহলে ৮ আর ২ এ ভিতরে আছে ২ টা ১০। তাহলে অক্সিজেন কার মতো কাঠামো লাভ করেছে? তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কত? নিয়ন ১০ এর মতো কাঠামো লাভ করেছে। আর হাইড্রোজেন ২ টা তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো কাঠামো লাভ করেছে। করে স্টেবল হয়ে তারা এই ধরনের আ ২ টি হাইড্রোজেন, ১ টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ২ টি সমযোজী বন্ধনের মাধ্যমে পানি অণু সৃষ্টি করেছে। তো বন্ধুরা এভাবেই মূলত সমযোজী বন্ধন গঠিত হয়। আ বই পুস্তকে আরো অনেক উদাহরণ আছে, যেমন ধরো এখানে মৌলিক অণু হিসাবে, মৌলিক সমযোজী অণু হিসাবে আমরা দেখলাম ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন। আরো ধরো আছে তোমার আ নাইট্রোজেন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ? এগুলা তোমরা প্র্যাকটিস করবে। নাইট্রোজেন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। এগুলো সবই মৌলিক সমযোজী অণু। আচ্ছা, এরপরে তোমার কি? আমরা যৌগিক সমযোজী অণু বা সমযোজী যৌগ অণু দেখলাম শুধু পানি। তো আরো আছে, যেমন ধরো বিভিন্ন উদাহরণ, যেমন ধরো তোমার মিথেন, হ্যাঁ? CH4, কার্বন ডাইঅক্সাইড, CO2, হ্যাঁ? HCl, হ্যাঁ? সমযোজী যৌগ, অ্যামোনিয়া ইত্যাদি, হ্যাঁ? তোমরা এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবে, হ্যাঁ? এগুলো হচ্ছে মৌলিক সমযোজী অণু, হ্যাঁ? সমযোজী, এগুলো হলো সমযোজী মৌল অণু। আর এগুলো হলো সমযোজী যৌগ অণু। ঠিক আছে বন্ধুরা? তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। আচ্ছা, এই বিভিন্ন সমযোজী অণুর মধ্যে কিছু সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হ্যাঁ? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি। এগুলা নরমাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, হ্যাঁ? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এদের ভৌত অবস্থা কি হবে? গ্যাসীয়। গ্যাসীয় অবস্থা থাকবে প্রকৃতিতে। আবার কিছু সমযোজী অণু এই ধরনের স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় থাকে। যেমন কি? পানি, ইথানল, C2H5OH, হুম? পানি, ইথানল ইত্যাদি। এগুলা কি? তরল অবস্থায় থাকে, হ্যাঁ? তাদের ভৌত অবস্থা কি? তরল অবস্থা। আচ্ছা। আবার কিছু সমযোজী অণু এ ধরনের স্বাভাবিক তাপমাত্রা ও চাপে
কঠিন অবস্থায় থাকে, যেমন ন্যাপথালিন, C10H8, C10H8 এর নাম হচ্ছে ন্যাপথালিন। দেখো এটা একটা জৈব যৌগ, ইথানল এটা একটা জৈব যৌগ। আচ্ছা, তারপরে তোমার সালফার, সালফার কিন্তু প্রকৃতিতে S8 হিসাবে থাকে। হ্যাঁ, সালফার, তারপরে আয়োডিন I2 ইত্যাদি। এরা কি, এদের ভৌত অবস্থা কি? কঠিন, মানে স্বাভাবিক তাপমাত্রা চাপে বা নর্মাল টেম্পারেচার প্রেসারে এরা কঠিন অবস্থায় থাকে। তাহলে এগুলা আমরা একটু জেনে রাখবো, আমাদের বহু নির্বাচনী প্রশ্নে এগুলো আসতে পারে। আচ্ছা, এরপর আরেকটা সংজ্ঞা আমরা জেনে রাখি, এটা অনেক সময় পরীক্ষায় আসে, এবং উচ্চতর ক্লাসে তোমরা যখন উঠবে এইচএসসিতে, তখনও এই কথাটা বারবার আসবে, এবং তোমাদের বুঝতে হবে, জানতে হবে। এটা কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এটার সংজ্ঞা মানে কাকে বলে? দেখো, দুইটি এই ধরনের আমরা শিখলাম যে সমযোজী অণু দেখলাম, চিনলাম। এই ধরনের দুইটি সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয়, তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকেই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। অর্থাৎ এই সমযোজী অণুগুলা একে অপরের সঙ্গে যে আকর্ষণের মাধ্যমে বা যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সঙ্গে কাছাকাছি থাকে, এই বলটা নাকি খুবই একটা দুর্বল বল, মানে সামান্য বল, দুর্বল আকর্ষণ বল। তো এই দুর্বল আকর্ষণ বলকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস নামে একজন বিজ্ঞানী এটার 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 প্রথম উদ্ভাবন করেন বলে এমন নামকরণ দেওয়া হয়েছে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে, তোমরা এই সংজ্ঞাটা এখান থেকে জেনে রাখবে। সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে। তো যেহেতু এরা এই ধরনের দুর্বল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে এদেরকে তোমার বিচ্ছিন্ন করতে বা ভাঙতে খুব অল্প শক্তির প্রয়োজন হবে, বা শক্তি বলতে এখানে মেনলি তাপমাত্রা আর কি। তো অল্প তাপেই এরা ভেঙে যাবে। তো ফলে এদের কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হবে। আমরা এর আগে শিখেছিলাম কি আয়নিক বন্ধন বেশ শক্তিশালী হয়, কারণ এর ভিতরে এক ধরনের দুইটা আয়নের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকাতে তাদের এই আণিক আণিক বন্ধনটা বলেছিলাম যে বেশ শক্তিশালী। আর এখানে শিখলাম কি যে সমযোজী বন্ধনে আবদ্ধ অণুগুলোর মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল থাকে, যাকে বলছি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এবং যার ফলে এদের ভাঙতে সহজ হয়, এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কার চেতে? আয়নিক যৌগের চাইতে, এবং এদের মধ্যে বন্ধনটা দুর্বল। আবার দেখো যে তোমার কঠিন কিংবা তরল সমযোজী অণুগুলোর মধ্যে যাও না একটু দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান, গ্যাসীয় সমযোজী অণুর মধ্যে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, এদের মধ্যে নাকি এই ধরনের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে। যার কারণে এরা এভাবে যুক্তই থাকে না, একক অণু হিসাবে থাকে, ঠিক আছে, এবং গ্যাসীয় অবস্থায় থাকে। তো যাই হোক বন্ধুরা, তো সমযোজী বন্ধন নিয়ে তোমাদের বই পুস্তকে এটুকুই কথাবার্তা ছিল, আমি সেটা চেষ্টা করলাম তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার। তো তোমরা আমি যে উদাহরণগুলো দেখিয়ে দিলাম, আর বাকি উদাহরণগুলো যেগুলোর আমি নাম লিখলাম, সেগুলো তোমরা চেষ্টা করে বাসায়, আশা করি তোমরা পারবে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।